তোমরা সবাই আমার ডাকে এখানে উপস্থিত হয়েছো দেখে খুব ভালো লাগছে। তবে আজকে একটা বিশেষ কথা বলার জন্যে তোমাদের সবাইকে ডেকেছি। কি হয়েছে মা, হঠাৎ করে সবাইকে ডেকেছেন? আবার বলছেন একটা বিশেষ কথা। বিশেষ কথাটা তোমার উদ্দেশ্যে, বিশেষ করে বাকি 4 ছোট বউয়ের উদ্দেশ্যে। তোমরা যারা ছোট আছো তারা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। বলুন মা, আমরা সবাই শুনছি। আমার পরে এ বাড়ির অভিভাবক হচ্ছে রাধিকা। তোমরা অনেকেই রাধিকাকে নিয়ে মাঝে মধ্যে হাসি ঠাট্টা করো, যেটা তোমাদের করা উচিত নয়। কারণ আমার ছেলের মৃত্যুর পরে বারবার রাধিকাকে আমি চলে যেতে বলেছি। রাধিকা কখনো আমাদের ছেড়ে যায়নি। এসব কথা এখন তুলছেন কেন মা? থাক না। এসব কথা আরো আগেই বলা উচিত ছিল, তখন বলা হয়নি, তাই এখন বলছি। তোমরা যে 4 জন আছো, তোমরা যখন এ বাড়িতে বউ হয়ে আসনি, তখন সবার প্রথম রাধিকা এই বাড়িতে বউ হয়ে এসেছিল। পরিবারটাকে কতটা ভালোবাসলে, স্বামীর মৃত্যুর পর আর দ্বিতীয় বিয়ে করেনি। এই সংসারটাই পড়ে আছে, এখানেই খেটে চলেছে। রাধিকা দি যে আমাদের কতটা ভালোবাসে সেটা তো আমরা জানি। জানলে তো শুধু হবে না, তাকে শ্রদ্ধা ভক্তি করতে হবে। আমার পর তাকেই তোমাদের মান্য করতে হবে। আমরা অবশ্যই মান্য করব। আমি যেন কখনো আর না শুনি রাধিকাকে নিয়ে কোনো হাসাহাসি। তাহলে কিন্তু তোকে বাড়ি থেকে বের করে দেবো বলে দিলাম। এখন তোমরা সবাই যেতে পারো। রাধিকা, তুমি থাকো, তোমার সাথে একটু কথা আছে আমার বৌমা। বড় বৌদি আমাদের সাথে ভালো মানুষ সেজে থাকলেও পিছনে পিছনে যে শাশুড়ি মাকে বিচার দিয়েছে, এটা তোমরা বুঝতে পেরেছো? আরে না না, রাধিকা দি কখনো আমাদের নামে বিচার দেয়নি। বিচার দেয়নি? তাহলে হঠাৎ করে শাশুড়ি মা আমাদের সবাইকে ডেকে নিয়ে এই কথা বললো কেন? তিনি যে এই কথা বলবেন সেটা হয়তো রাধিকা দি নিজেও জানতেন না। আর বলার সময় তিনি তো অনেকবার শাশুড়ি মাকে নিষেধ করেছিলেন। তোমরা এখন ছোট, এসব বোঝো না। তোমাদের এখনো সময়ের দরকার। তোমার রাধিকা দি যে কাজটা করেছে সেটা হচ্ছে জুতো মেরে গরু দান। রাধিকা দি কতটা ভালো মানুষ সেটা কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি। শুধু শুধু তার নামে বদনাম না করাই ভালো। এখনো বুঝলে না? শাশুড়ি মা আলাদা করে বড় বৌদিকে ভালোবাসেন, আমাদের কাউকে ভালোবাসেন না। আমাদের তো এমন মনে হয় না। তিনি তো সবাইকেই সমান ভালোবাসেন। তিনি যদি সবাইকে সমানভাবে ভালোবাসতেন তাহলে বড় বৌদিকে রুমের মধ্যে একা রেখে আমাদের সবাইকে বের করে দিলেন কেন? এমন কিছু কথা আছে হয়তোবা যা তার কাছেই বলতে চাচ্ছেন, আমাদের জানাতে চাচ্ছেন না। এর সাথে তো ভালোবাসার সম্পর্ক নেই। যারা বোঝে না তাদের আর বুঝিয়ে লাভ নেই। মাথার মধ্যে না জ্ঞান বুদ্ধি এখনো হয়নি তোমাদের। জ্ঞান বুদ্ধি হয়েছে, সেই জন্যই বুঝতে পারছি তুমি বড় বৌদিকে হিংসা করছো। জ্ঞান বুদ্ধি না হলে সেটা বুঝতে পারতাম না। তুমি আমার থেকে অনেক ছোট, আর তুমি ছোট হয়ে আমাকে এ ধরনের কথা বলছো? তোমার এত বড় সাহস, আমাকে তুমি হিংসুটে বললে? আপনার কি হয়েছে মা? কেমন লাগছে আপনাকে? আমাকে কি করলে আপনার ভালো লাগবে? আমার তো ভালোই লাগছে, আমার কোনো সমস্যা নেই। তোমরা সবাই যে আমার এখানে এসে দাঁড়িয়ে আছো, তোমাদের দেখেই ভালো লাগছে। না না মা, আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি খুব অসুস্থ। কিসে কষ্ট হচ্ছে আমাদেরকে বলুন। বয়স তো আর কম হলো না। আর কতদিন মা? এবার তো এই সংসারের হাল তোমাকেই ধরতে হবে। আপনি সব কি বলছেন মা? আপনার কিচ্ছু হবে না, আপনি একদম সুস্থ হয়ে যাবেন। ওষুধ খেয়েছেন? ডাক্তার যে ওষুধগুলো লিখে দিয়েছিল সেগুলো খেয়েছি, তবে এই ওষুধে আর মনে হচ্ছে না কাজ হবে। আপনার কি কিছু খেতে ইচ্ছে করছে? কিছু খাবেন মা? আমার গলাটা খুব শুকিয়ে যাচ্ছে, আমাকে একটু পানি খাওয়াতে পারো? খুব পানির তৃষ্ণা পেয়েছে, একটু পানি খেলে গলাটা হয়তো ভিজতো। যাও যাও, একজন দ্রুত পানি নিয়ে এসো। মা পানি খেতে চাইছেন, একটু অপেক্ষা করুন মা, ওরা এক্ষুনি পানি নিয়ে আসছে। আপনার কিচ্ছু হবে না মা। এই যে মা, পানি নিয়ে এসেছে, পানি খাবেন না? মা, পানি নিয়ে এসেছে, পানি খাবেন না? আপনি তাড়াতাড়ি উঠুন না মা, আপনি এভাবে আমাদেরকে ছেড়ে যেতে পারেন না। তোমাদের শাশুড়ি সরস্বতী দেবী খুবই ভালো মানুষ ছিলেন, হঠাৎ করে মারা গেলেন, খুবই দুঃখ লাগছে। মা আমাদের এভাবে ফেলে চলে যাবেন সেটা আমরা কল্পনাও করতে পারিনি। আসুন মুরল মশাই, বসুন। আরে না না, আমি বসতে আসিনি, আমি একটু তোমাদের সাথে কথা বলতে এসেছি। তোমাদের মনের অবস্থা ভালো নেই বুঝতে পারছি, তারপরও একটু খুবই দরকার ছিল। পরে আসবো নাকি?
আরে না না, পরে আসতে হবে না। আপনি এত কষ্ট করে যেহেতু এসেছেন, বলুন কি বলতে চান, কোন বিষয়ে কথা বলতে চান? বুড়ির ছেলেরা তো বাইরে থাকে, ছেলেদের যখন বাইরে পাঠিয়েছেন তখন আমার থেকে টাকা নিয়েছিলেন। এতদিন কিছুটা পরিশোধ করলেও এখনো অনেক টাকা বাকি রয়েছে। কই, শাশুড়ি মা তো কখনো সেটা আমাদের কাছে বলেননি। তিনি তোমাদের জানাতে চাননি কারণ তোমরা দুশ্চিন্তা করবে। তবে তিনি মারা গিয়েছেন, আমি তো আমার টাকা দাবি ছেড়ে দিতে পারি না। তার 4 ছেলেই বাইরে থাকে, তারা তো খবর জানে না যে তাদের মা মারা গেছে। যোগাযোগের তো কোনো মাধ্যমও নেই। আমার স্বামী মারা গেছিল সেটাও আমি 6 মাস পরে জানতে পেরেছিলাম, যখন এক ভাই বাড়িতে আসলো। তার লাশটাও বাড়িতে আনা হয়নি। আরে আমার তো কিছু করবার নেই, যেভাবেই হোক আমার টাকা আমার চাই। আপনি আমাদের কিছুটা সময় দিন, আমরা দেখি কিছু করা যায় কিনা। টাকা দিতে ব্যর্থ হলে তোমাদের কিন্তু আমি বাড়ি থেকে বের করে দেব। এ বাড়ি আমি দখলে নেব, এটা মনে রেখো। এখন আমরা কি করব বৌদি? তিনি তো বলে গেলেন টাকা শোধ না করলে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। কি করব কিছুই তো বুঝতে পারছি না। শাশুড়ি মাও তো কখনো বলে যাননি যে তিনি কারোর কাছে টাকা ঋণী আছেন। আমরা এই টাকা কোনোভাবেই শোধ করতে পারবো না। শাশুড়ি মা যদি টাকা নিয়ে থাকেন, তিনি এখন নেই, আমরা টাকা দিতে পারবো না। এটা কেমন কথা বলছো অনুরাধা? যদি সত্যি তার কাছ থেকে টাকা নিয়ে থাকেন, সেটা তো আমাদেরকেই পরিশোধ করতে হবে। শাশুড়ি মাকে নিয়ে কোনো আজে বাজে কথা আমি শুনতে চাই না। কেউ যে তার নামে বাজে কথা এসে বলবে, সেটাও আমি শুনতে পারবো না। তাহলে এখন আমরা কি করব? কোনোভাবেই তো টাকা জোগাড় করতে পারবো না। বাড়ি ঘর ছেড়ে চলে যাব নাকি? কিছুটা দিন সময় নিলাম। এর মধ্যে যদি 4 ভাইয়ের মধ্যে একজন চলে আসে, তাহলে আমাদের আর দুশ্চিন্তা করতে হবে না। যদি কেউ না আসে তখন কি হবে? আমার তো এখানে কিছু করার নেই। আমার হাতে পয়সাও নেই যে আমি ঋণ শোধ করব। এখন তো বলতে পারছি না, তখন যেটা হয় সেটাই মেনে নিতে হবে। শাশুড়ি মা আমাদের এত বড় একটা বিপদে ফেলে চলে গেলেন, আমাদের জন্য কখনো তিনি ভাবেননি। তুমি একটু চুপ থাকো অনুরাধা। শাশুড়ি মা মারা গেলেন একটা দিন হলো না, তার মধ্যে এখন তাকে নিয়ে প্রশ্ন করা শুরু করে দিয়েছো। তিনি সবাইকেই কিন্তু ভালোবাসতেন। সবাইকে যেহেতু এতই ভালোবাসতেন, বিপদে ফেলে গেলেন কেন? এরকম ভালোবাসা না পাওয়াই ভালো ছিল। আমার মনে হয় আমি তোমাদের যথেষ্ট সময় দিয়ে ফেলেছি। এখন আর কোনোভাবেই তোমাদের সময় দিতে পারবো না। আপনি আমাদের সাথে এমন কেন করছেন? আমরা 5টা বউ কোথায় যাব বলুন? আমাদের স্বামীরা যদি কেউ একজন ফিরে আসে, তখন আপনার টাকা শোধ করে দেবে। যারা জানেই না তাদের মা মারা গেছে, তারা কিভাবে দেশে ফিরবে? কত বছর আমি অপেক্ষা করব? হতে পারে তারা 1 মাসের মধ্যেই ফিরে আসবে। এমনও হতে পারে তারা 2 বছরেও না ফিরলো, তখন কি করবে তোমরা? আর যদি 1 মাসের মধ্যে ফিরে আসে, তখন টাকা পরিশোধ করে তোমাদের বাড়ি তোমরা বুঝে নিও। আপনি আপনি বুঝতে পারছেন না? এখন আমরা কোথায় যাব, কি করব বলুন? এসব দেখবার বিষয় তো আমার নয়। তোমরা কোথায় যাবে না যাবে সেটা তোমরা চিন্তা করো। আপনি আমাদের একটু দয়া করুন, আমাদের এখানে থাকার মতো একটু অনুমতি দিন। সেটা আমি কোনোভাবেই পারবো না। এই মুহূর্ত থেকে তোমরা এখান থেকে বেরিয়ে যাও। যতদিন অবধি আমার টাকা পরিশোধ না হচ্ছে, ততদিন আমি তোমাদের কাউকে এখানে দেখতে চাই না। এখন থেকে এই জমি, এ বাড়ি সবকিছু আমার। এখানে শাশুড়ি মার সব স্মৃতি আপনি দখল করে নিচ্ছেন। টাকা দিয়ে কিনে নিচ্ছি সেটাই বলতে পারো, দখল নয়। কেউ তো আমাদেরকে আশ্রয় দিল না। এই জঙ্গলই হচ্ছে আমাদের শেষ আশ্রয়। সবাই মিলে আমরা এখানে একটা ঘর তৈরি করে থাকবো। হাঁটতে হাঁটতে পাটা একদম ব্যথা হয়ে গেছে। আমি কোনোভাবেই কোনো কাজ করতে পারবো না। তোমরা যদি পারো ঘরটা তৈরি করো কোনোভাবে। এটা তুমি কেমন কথা বলছো অনুষ্কা? তুমি যত পথ হেঁটেছো, আমরা তো সবাই একই পথে এসেছি, তাই না? তোমরা ক্লান্ত হওনি? তোমাদের পা ব্যথা হয়নি? সেটা কি আমার দোষ নাকি? আমার পা ব্যথা করছে, আমি কোনোভাবেই কাজ করতে পারবো না। এমন যদি হয় তাহলে আমরা কেন কাজ করব? আমরাও কোনো ধরনের কাজ করতে পারবো না। যদি 5 জনই এই ঘরে থাকে, তাহলে 5 জনেরই এই ঘরে কাজ করতে হবে। সামান্য একটা ব্যাপার নিয়ে আমরা যদি এরকম করি, তাহলে রাতে সবাই কোথায় থাকবো? ঘরও তো তৈরি করা হবে না। আমি বাইরে থেকে যেতে পারবো, আমার কোনো সমস্যা নেই। তাহলে আমাদেরও কোনো সমস্যা নেই, আমরাও বাইরে থাকতে পারবো। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই বাইরে থাকতে পারবে, কিন্তু আমি তো বাইরে থাকতে পারবো না। এই জঙ্গলের মধ্যে বাইরে থাকা কোনোভাবেই নিরাপদ নয়। আমি আমার নিজের জন্য একাই ঘর তৈরি করব। যার যার ঘর দরকার সে নিজের ঘর নিজে তৈরি করে নাও। আর যে বাইরে থাকতে পারবে তার তো আর দরকার নেই। আমি তৈরি করেছি ছানের ঘর, এখানে বাতাস খুব ভালোভাবে ঢুকবে আর কখনো গরম লাগবে না। আমি তৈরি করেছি কলা পাতা দিয়ে ঘর, বৃষ্টিতে কখনো এখানে পানি ঢুকতে পারবে না। কিন্তু যারা বাঁশ দিয়ে ঘর তৈরি করেছে, তাদের ঘরে একদম পানি ঢুকে যাবে। আমার ঘর মজবুত আছে, সহজে ভেঙে পড়বে না। কলাপাতা কখন উড়ে যাবে কে জানে। অনুরাধা আবার তৈরি করেছে বটপাতার ঘর। এই বটপাতার ঘর টিকবে বলে তো মনে হয় না। কিরে পূজা, তৈরি করেছিস তালপাতার ঘর?
যাই হোক, সবার আলাদা আলাদা ঘর হলো, ঘরগুলো দেখতেও সুন্দর লাগছে। তখন না একজন বলল তার পায়ে ব্যথা করছে, সে কোনো কাজ করতে পারবে না, এখন কিভাবে ঘর তৈরি করলো? আমি কি করতে পারবো আর কি করতে পারবো না সেটা কাউকে কৈফিয়ত দেব না। তখন আমার করতে মন চায়নি, আর এখন চেয়েছে, তাই আমি নিজেই ঘর তৈরি করেছি। কর কর, সমস্যা নেই, যে যার ঘরেই তো থাকবে। এইদিকে আসো তো, কথা শুনে যাও। জি, কেন ডাকছেন বলুন তো? শুনলাম তোমাদের শাশুড়ি মারা যাওয়ার পর প্রতাপ সিং নাকি তোমাদের বাড়িঘর সবকিছু দখল করে নিয়েছে। তোমরা এখন কোথায় থাকছো? কই আর থাকবো, কোথাও তো আশ্রয় পেলাম না, জঙ্গলের মধ্যেই থাকছি। তা হঠাৎ করে প্রতাপ সিং তোমাদের বাড়িঘর দখল করে নিল কেন? হঠাৎ করে তিনি এসে বললেন তিনি নাকি শাশুড়ি মায়ের কাছে অনেক টাকা পাবেন। তার ছেলেরা বিদেশে যাওয়ার সময় অনেক টাকা নিয়েছিল, সেগুলো শোধ করেনি। এসব কি কথা বলছো? আমরা তো সবাই জানি সে টাকা অনেক আগেই শোধ হয়ে গেছে। তিনি তো কোনো টাকা পাবেন না। আপনি সব কি বলছেন? আমি একদম ঠিক কথা বলছি। তোমরা প্রতিবাদ করো, আমরা গ্রামবাসী তোমাদের সাথে আছি। তোমরা প্রতিবাদ না করলে আমরা তো আর আগাতে পারি না। আচ্ছা ঠিক আছে, এটা তো আমরা জানতাম না। আমরা সবাই নিজেদের মধ্যে কথা বলে নিই, তারপর আপনাদেরকে জানাবো। আচ্ছা ঠিক আছে, কোনো ধরনের সমস্যা হলে আমাদেরকে বলবে, আমরা তোমাদের পাশে আছি। কি হয়েছে, আমাদের সবাইকে এখানে জড়ো করেছো কেন? একটা গুরুত্বপূর্ণ কথা আছে সবাইকে জানানোর জন্য। কি এমন গুরুত্বপূর্ণ কথা? তাড়াতাড়ি বলো, সবারই তো কাজ আছে। গ্রামের এক বয়স্ক লোকের সাথে আমার রাস্তায় কথা হলো। তিনি আমাকে জানালেন যে প্রতাপ সিংহের থেকে শাশুড়ি মা যে টাকা নিয়েছিলেন তা অনেক আগেই পরিশোধ করে দিয়েছেন। তিনি আমাদের কাছে কোনো টাকা পান না। ও আচ্ছা, এই কথা। তিনি আরো বললেন আমাদের সবাইকে একজোট হয়ে প্রতিবাদ করতে, তারা আমাদের সঙ্গে আছেন। এখন সবাই কি বলো? আমরা মেয়ে মানুষ, আমরা এখানে কি করব? যারা বলেছে আমাদের সাথে থাকবে, দেখা যাবে কাজের সময় তারা কেউ আমাদের সাথে নেই। এটা কেমন কথা বলছো অনুরাধা? যেটা আমাদের প্রাপ্য সেটাই তো আমাদের বুঝে নিতে হবে। এতই যদি বুঝে নিতে মন চায়, তুমি গিয়ে বুঝে নাও। আমরা এর মধ্যে নেই, কোনো ঝগড়া ঝামেলায় আমরা জড়াতে চাই না। এই জঙ্গলের মধ্যে আমরা তাহলে কতদিন থাকবো? তুমি কতদিন থাকবে সেটা তো তুমিই জানো। তোমার তো স্বামী নেই, আমাদের তো স্বামী আছে। তারা যখন দেশে ফিরে আসবে, আমাদের জন্য কিছু না কিছু একটা ব্যবস্থা তারা অবশ্যই করবে। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। আর কিছু বললাম না আমি। হায় হায় হায়, আমাদের ঘর বাড়ি যা ছিল সব কিছু পাতা সরিয়ে নিয়ে গেল। এখন আমরা কি করব? কোথায় থাকবো? তখন যদি আমরা সবাই মিলে একটা মজবুত ঘর বানাতাম, তাহলে আজকে আমাদের এরকম অবস্থা হতো না। এমন ঝড় বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে নিজেই উড়ে যাব। এই গাছের নিচে দাঁড়ানো আমার মোটেই নিরাপদ বলে মনে হচ্ছে না। বড় বৌদি, তাহলে আমরা কোথায় দাঁড়াবো? বাড়ি ঘর সমস্ত কিছু তো ভেঙে গেছে আমাদের। এখন আমাদের কি হবে বলো তো? সারা রাত কিভাবে কাটাবো? সারা রাত কিভাবে কাটাবো আমি জানি না, তবে এই বড় গাছটির নিচে আমাদের আশ্রয় নেওয়া ঠিক হয়নি। যখন তখন গাছের ডাল ভেঙে পড়তে পারে, আমাদের 5 জনের মাথায় মৃত্যু হতে পারে। তাহলে এখন কি করব বলো না, আমার প্রচন্ড ভয় লাগছে। ভয় পেলে চলবে না, খালি জায়গায় দৌড়ে গিয়ে সেখানেই দাঁড়াতে হবে। যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছে, খালি জায়গায় কিভাবে যাব? এখানে দাঁড়ানোটা মোটেই নিরাপদ নয়। গাছ যদি উপড়ে আমাদের উপরে এসে পড়ে, খালি জায়গায় গিয়ে যদি আমরা বৃষ্টিতে ভেজি, তাও জীবনটা তো বাঁচবে। আমি যাচ্ছি, তোরা সবাই পিছু পিছু আয়। এখন তোমরা কি করতে চাইছো? সবাই কি আবার নিজের মতন করে ছোট ছোট ঘর তৈরি করবে, নাকি সবাই একটা মজবুত ঘর তৈরি করবে যেটা বন্যায় ভেঙে পড়বে না, বৃষ্টিতে পানিও ঢুকবে না, বাতাসে উড়েও যাবে না? তখন অনেক ভুল তখন অনেক ভুল করেছি। গতকাল রাতে গতকাল সেই রাতে সেই ভুলের মাসুলও দিয়েছি। তবে এবার আর সেই ভুল তবে করতে এবার চাই আর না। সেই ভুল করতে চাই সবাই না। মিলে সবাই একটা মিলে মজবুত একটা ঘর মজবুত ঘর তৈরি করব, যেখানে সবাই মিলে একসাথে থাকবো। ঝড় বৃষ্টিতে কোনো ভয় থাকবে না। কোনো ভয় থাকবে না। একটু পরে আবার বলবে না তো যে সারা রাত বৃষ্টিতে ভিজেছি, এখন আমার শরীর খারাপ লাগছে, আমি পারবো না, তোমরা করো। না না, সেটা আমি বলবো না। আমি তোমাদের সাথে একইভাবে কাজ করব। কেউ যদি মনে করো সে কাজ করতে পারবে না, তবে সে আবারও নিজের মতন করে একা একা ঘর তৈরি করতে পারো। বাকি সবাই আমার সাথে এসো, আমরা সবাই একসাথে করব। সবাই একসাথে করলে যে কোনো কাজ সহজ হয়ে যায় না রে? হ্যাঁ হ্যাঁ, যে কোনো কাজ সবাই মিলে একসাথে করলে সহজ হয়ে যায়। সেটা আমরা আগে বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। তাহলে তোমরা সবাই একটা কথা চিন্তা করো, প্রতাপ সিং একা মানুষ,
গ্রামবাসী সবাই আমাদের সাথে আছে। আমরা 5 বউ সবাই যদি একসাথে প্রতিরোধ করে তুলি, আমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না। আমরা চাইলে কি আমাদের সেই পুরনো বাড়ি ফেরত পেতে পারি না? অবশ্যই পারি। আমরা যেহেতু 5 জন মিলে নতুন ঘর তৈরি করতে পারবো, অবশ্যই প্রতাপ সিং এর বিরুদ্ধে দাঁড়াতে পারবো। তাহলে আর ভয় কিসের? আমরা এখানে আর কোনো নতুন ঘর তৈরি করব না। আমরা আমাদের ঘর ফিরিয়ে আনবো। চলো সবাই, গ্রামবাসীদের সাথে নিয়ে প্রতাপ সিং এর ব্যবস্থা করব। কি সবাই মিলে আমার বাড়িতে কি উদ্দেশ্যে? কেন এসেছি এখনো বুঝতে পারছেন না? আমাদের ঘর আমরা ফিরিয়ে নিতে চাই, যেটা আপনি জোর দখল করেছেন। ঘর ফিরিয়ে নেবে ভালো কথা, জমি ফিরিয়ে নেবে ভালো কথা। আগে আমার টাকা পরিশোধ করো, তারপর সবকিছু ফিরিয়ে নাও। আমার শাশুড়িমা আপনার কাছ থেকে যে টাকা নিয়েছিলেন তার কোনো প্রমাণ আছে? জমির দলিল কি বন্ধক রেখেছিলেন, নাকি কোনো কাগজে সই নিয়ে টাকা দিয়েছিলেন? না, তেমন কিছু নেই। জমির দলিল বন্ধক রাখেননি, কোথাও সইও করে নেননি। আপনি এতগুলো টাকা দিয়ে দিলেন কোনো প্রমাণ ছাড়া, সেটা আমরা কিভাবে বিশ্বাস করি? এত কিছু দিয়ে বিশ্বাস করানো আমার দরকার নেই। টাকা দিয়ে দিলে তোমাদের বাড়ি ঘর ফিরিয়ে দেবো, এটাই শেষ কথা। না দিলে দেবো না। হুঁশ করে কথা বলো প্রতাপ সিং। আজকে এখানে শুধু 5 বউ নয়, আমরাও তাদের সাথে আছি। আমরা সবাই জানি তোমার থেকে যে টাকা নিয়েছিল সে টাকা পরিশোধ করে দিয়েছেন অনেক আগে। আমি নিজে তার সাক্ষী। তুমি এক্ষুনি এদের বাড়ি ঘর ফিরিয়ে দাও, না হলে গ্রামবাসী সবাই মিলে তোমার কি অবস্থা করবে সেটা তুমি বুঝতে পারছো তো? এটা কিন্তু আপনারা মোটে ঠিক কাজ করছেন না। এবারের মতো তোমাকে ক্ষমা করে দিচ্ছি। দ্বিতীয়বার এই 5 বউয়ের কাউকে যদি তুমি কোনোভাবে বিরক্ত করেছো, তবে তোমার চোখ উপড়ে ফেলবো। তখন আর সম্পত্তির নেশা চোখে আসবে না। আচ্ছা আচ্ছা, আমি সবকিছুই ফিরিয়ে দিচ্ছি। আমি আর কোনোভাবেই তাদেরকে বিরক্ত করব না। বলো তো বন্ধুরা, নন্দা কি দিয়ে তার ঘর বানিয়েছিল? এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।